এরকম একটা সময় আমাদের অনেকের জীবনে আসে, যেমন দেখুন, হয়তো একটা এমন কোনো বিষয় নিয়ে কথা বলছি বা কথা বলতে ভালো লাগছে, কারোর সঙ্গে কথা বলছি এবং যেখানে উভয় পক্ষেরই কথা বলতে ভালো লাগছে, আর সেই কথা বলার ভালো লাগাটা এমন একটা পর্যায়ের যে মনে হচ্ছে এই সময়টা যেন শেষ না হয়, এই কথাটা যেন চলুক, এই কথা বলা চলুক, এর শেষ যেন না হয়, সময় যেন শেষ না হয়। আর অনেক সময় কথা বলার লক্ষ্য করবেন, দিনের ব্যস্ততম মুহূর্তে হয়তো অতটা হয়ে ওঠে না যতটা রাত্রির গভীরতায়, নির্জনতায়, একটা চতুর্দিক প্রশান্ত, শান্ত, স্তব্ধ, তার মধ্যে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বা ভালো লাগার কোনো বিষয় নিয়ে দুজনে কথা বলে চলেছে, এবং তখন দুজনের সেই বিষয়টা নিয়ে তারা এত জানেন এবং দুজনেই দুজনের সঙ্গে কথা বলতে এতটাই পছন্দ করেন যে উভয়ই চান যেন সেই রাতটা যেন শেষ না হয়ে যায়, এবং কেউ ঘুমোচ্ছেন না, বিছানায় বসে কথা বলছেন, শয্যায় বসে হয়তো সে পালঙ্কে, মহার্ঘ পালঙ্কে বসে কথা বলছেন বা একটা কোনো আরাম জায়গায় বসে পিঠ ঠেকিয়ে পা লম্বা করে, কিন্তু শুচ্ছেন না, ঘুমও আসছে না। আর সবচেয়ে বড় কথা যে কেউই চাইছেন না এই রাতটা শেষ হোক, কিন্তু তবু তো রাত শেষ হয়ে যায়, এমনই তো হয়। এই নিয়েই আমরা আজকের কথা বলছি। আজকের অবসরের কথা বাসরের দ্বিতীয় পর্বের 15তম পর্বে আপনারা সবাই স্বাগত। কথা হচ্ছে শ্রীকৃষ্ণ এবং বিদুরের মধ্যে, এবং তারা কথা বলায় এতটাই মগ্ন এবং তারা কেউই চাইছেন না এবং এই রাতটা শেষ হয়ে যাক, কারণ দুজনেই দুজনের সাথে কথা বলতে পছন্দ করেন আর এত কথা তাদের বলার আছে। তবু বিদুরের অনিচ্ছা সত্ত্বেও কিংবা শ্রীকৃষ্ণের অনিচ্ছা সত্ত্বেও সেই রাতটা নিয়ম মতোই শেষ হয়ে যায়। রাতটা কেটে যায় যেন কথায় কথায়, এবং কি চমৎকার করে মহাভারতের কবি সামান্য 2-3টি শব্দ দিয়ে সেটাকে বুঝিয়েছেন। এখানেই আমার সেই মহাকবির সেই মুন্সিয়ানার প্রশংসা না করে আমি পারি না। অকামসেব্য কৃষ্ণস্য সা ব্যততিয়ায় সর্বরি, অকামসেব্য কৃষ্ণস্য সা ব্যতিয়ায় সর্বরি। সর্বরি মানে রাত, সেই রাত যা কৃষ্ণ চাইছেন না, সেই রাত, এবং সেই কৃষ্ণস্য সর্বরি মানে সেই অন্ধকার রাতও কেটে গেল কথায় কথায়। এবং ভোর হতেই শ্রীকৃষ্ণ উঠে পড়লেন। সারা রাত তার আর ঘুম হলো না, বিদুরেরও ঘুম হলো না। শ্রীকৃষ্ণ নিয়ম মতন উঠে প্রাতঃকৃত্য সম্পন্ন করে তিনি প্রস্তুত হলেন, তাকে যেতে হবে কুরুরাজ সভায়, যে উদ্দেশ্যে তিনি এসেছেন। আমরা 2-3টি পর্ব আগে সেই বিষয় নিয়ে আপনাদের কাছে 2টি পর্বে বলেছি। সেখানে আমরা আলোচনা করেছি কি উদ্দেশ্য নিয়ে শ্রীকৃষ্ণ এখানে এসেছেন, এবং শুধু সেই উদ্দেশ্য নয়, তার মধ্যে আমরা এও দেখিয়েছি যে এই শ্রীকৃষ্ণের আশা এবং তার উদ্দেশ্য সাধনের জন্য তিনি সেখানে
কি কি করে চলেছেন, কীভাবে তিনি কথাবার্তা বলছেন, এবং তাকে কেন্দ্র করে সেখানে যে ঘটনাগুলো পরপর ঘটে চলেছে তার কিছু বর্ণনা আমরা আপনাদেরকে দুটি পর্বে দিয়ে দেখে বলেছি। একটু আপনারা শুনে নিতে পারেন, কারণ নানা বিষয় মাঝে মাঝে চলে আসছে, ফলে স্বাভাবিকভাবে ধারাবাহিকতাটা রাখা যায় না। আর এটা যেহেতু কথা বাসর, হ্যাঁ, একটা নিয়মতান্ত্রিক ধারাবাহিকতা এখানে থাকবে না। হ্যাঁ, এবং সেখানে আমরা আলোচনা করেছি দুটো বিষয়, যে সম্ভবত 10 এবং 11তম পর্ব একটু দেখে নেবেন। যাই হোক, শ্রীকৃষ্ণ প্রস্তুত, এবং তিনি খুব বেশি দেরি করলেন না। আর দেরি করবার সুযোগও তার নেই, কারণ কুরু বাড়ি থেকে লোকজন সব চলে এসেছেন। দুর্যোধন, শকুনি তারা উপস্থিত হয়েছেন বিদুরের বাড়িতে শ্রীকৃষ্ণকে রাজসভায় নিয়ে যাবার জন্যে। শ্রীকৃষ্ণ তার প্রস্তুত হয়েই ছিলেন এবং দ্রুত তিনি তার রথে উঠে পড়লেন। এবং এখানে লক্ষ্য করুন, মহাভারতের কবি শ্রীকৃষ্ণের রথে 4টি ঘোড়ার নামকরণ, 4টি ঘোড়ার টানা রথ, অর্থাৎ 4 হর্স পাওয়ার যাকে আমরা বলি, বিশাল। সেখানে এক ঘোড়ায় টানা রথ সাধারণের জন্য, 2 ঘোড়ার রথ আরেকটু দামি, 3, এবং শ্রীকৃষ্ণ যাচ্ছেন মহার্ঘ রথে, 24 ঘোড়া, 4টি ঘোড়া টেনে নিয়ে যাবে সেই রথ। সেটাও বড় কথা নয়, শ্রীকৃষ্ণের মতন এমন এক ব্যক্তিত্ব, তার 4 ঘোড়া 10 ঘোড়া থাকতেই পারে, সেটা বড় কথা না। কিন্তু এখানে আমরা আপনাদেরকে বলবো লক্ষ্য করতে, মহাকবি শ্রীকৃষ্ণের 4টি ঘোড়ার যে নামগুলোকে বলেছে, জাস্ট এই নামগুলোকে লক্ষ্য করুন: শৈব্য, সুগ্রীব, মেঘপুষ্প এবং বালাহক। এমনিতে মনে হতে পারে এমন কি বিষয়, শৈব্য ঘোড়ার নাম, সুগ্রীব, মেঘপুষ্প, বালাহক, কিন্তু না, এখানে মহাভারতের কবির প্রত্যেকটি শব্দকে, উচ্চারিত প্রত্যেকটি শব্দকে লক্ষ্য করতে হবে, এবং প্রত্যেকটা শব্দ তাৎপর্যপূর্ণ। ব্যাসদেব এমন কোনো শব্দ ব্যবহার করেন না যেটা অনর্থক, বা সেটা ব্যবহার না করলে হতো না। এবং শুধু তাই নয়, এটাই লক্ষ্য করার, মহাভারতের কবির এটাই লক্ষ্য করার, যে অল্প শব্দের মধ্যে দিয়ে, মহাভারতের কবি শব্দ ব্যবহারে কিন্তু খুব কৃপণ। এটা আমরা আগেও বলেছি, ভারত কথার গ্রন্থিমোচনে প্রথম দিকে আমরা এটা বারবার আপনাদেরকে বলেছি। তিনি শব্দ ব্যবহারে খুবই মিতব্যয়ী, এবং ঠিক যথার্থ শব্দগুলোকেই তিনি ব্যবহার করেন, এবং প্রত্যেকটি শব্দ, শব্দাংশ, অর্থাৎ শব্দের ভগ্নাংশ ভীষণ তাৎপর্যপূর্ণ। তা যদি না আমরা ধরতে পারি, বুঝতে পারি, তাহলে মহাভারতের বহু বিষয়, বহু তথ্য, বহু গুরুত্ব আমরা হারিয়ে ফেলব। দিস ইজ ইম্পর্ট্যান্ট, এই জায়গা বুঝতে হবে। এখানে নামকরণগুলো দেখুন। শৈব্য, শৈব্য কথাটার এমনিতে মনে হচ্ছে শিবের উপাসক, শিবের উপাসক। সুগ্রীব শব্দের অর্থ সুন্দর ঘাড় যার, সুন্দর ঘাড় আছে যার, ঘোড়ার ঘাড়টা খুব সুন্দর হয়, এরকম আর্চ টাইপের গ্রীবা, অশ্বগ্রীবা বলা হয়, সেটাকেও সুগ্রীব বলে। কিন্তু সুগ্রীব শব্দের আরেকটি অর্থ আপনারা জানেন, বানর রাজ, যিনি বানর কুলের অধিপতি, অর্থাৎ বানর ব্যাপারটা এখানে আছে, এবং তার অধিপতি। তারপরে আছে বলাহক এবং মেঘপুষ্প। সুগ্রীব, শৈব্য, সুগ্রীব, মেঘপুষ্প এবং বালাহক না বলাহক। বলাহক শব্দের অর্থ হচ্ছে পর্বত, মেঘ যেমন বোঝায় তেমনি বোঝায় সর্পকেও। পর্বত এবং মেঘকে যদি বোঝেন, তাহলে সেই পর্বতকে বোঝায় যেগুলো সাধারণত আমাদের এই দক্ষিণ ভারতের যে সমস্ত
পর্বত যেখানে গাছপালা বেশি নেই, প্রস্তর, কঠিন প্রস্তর এবং ভীষণ শক্ত, অতি সম্প্রতি তৈরি, মানে গজিয়ে ওঠা হিমালয় নয়, নবীন পর্বত নয়, প্রাচীন পর্বত। তাকে বলা হোক মেঘ। মেঘের কথা বলতে যে কোনো মেঘকে বোঝাচ্ছে না। থান্ডার স্ট্রম বলতে আমরা যা বুঝি, থান্ডার স্ট্রম, বজ্র বিদ্যুৎ সহকারে, এই যে বজ্র এবং বিদ্যুতের সমাহারে যে মেঘঘর্ষণ, সেইকেই বোঝায় বলা হোক এই শব্দের মধ্যে। আর মেঘপুষ্প শব্দের অর্থ হচ্ছে বৃষ্টিধারা। তাহলে দেখুন, একবার ভেবে দেখুন, চারটি রথ চারটি বিশেষ অর্থকে, বা চারটি রথ না, চারটি ঘোড়া চারটি বিশেষ, চারটি ঘোড়ার নাম চারটি বিশেষ তাৎপর্যকে বোঝাচ্ছে। শৈব মানে শুভ্র, শুভ্রতা যেমন আছে তেমনি শিবের উপাসক। শিবের উপাসক যারা, এখানে শৈব উপাসক বা শিবের উপাসক বলতে তাদেরকে বলা হচ্ছে যারা শিবানুচর, রৌদ্র, শিবের অনুচরদের কথা এখানে কিন্তু বোঝা হচ্ছে। এটা ভয়ঙ্কর একটা তেজ। আবার দেখুন সুগ্রীব, সুন্দর ঘাড় আছে এবং সেই সঙ্গে বানরদের তেজ, বানর রাজ, অর্থাৎ বানর শব্দের অর্থ শিবের অনুচরদের অর্থ কিন্তু আরেকটি অর্থকেও বোঝাচ্ছে। সেটা হচ্ছে এরা সমস্ত বাসিন্দা, ভারতবর্ষের আদি বাসিন্দা, যাদের কথা আমরা বারবার বলি। সর্পজাতি, যেই মুহূর্তে বলা হোক আসছে, সর্প আসছে, এরাও আদি বাসিন্দা। সঙ্গে সঙ্গে এদের বীরত্ব, এদের তেজ, বজ্র বিদ্যুতের দর্প, সেটাও কিন্তু এখানে রয়েছে। আর রয়েছে তুমুল বৃষ্টিধারা, অর্থাৎ শ্রীকৃষ্ণ যাচ্ছেন রথে চড়ে, তার যাওয়াটা, তার উপস্থিতি, সবটাকেই কিন্তু এই চারটি নামের মধ্যে দিয়ে বোঝাচ্ছে। কতটা সিগনিফিক্যান্ট এটা বুঝুন। এই রকমভাবেই তিনি চলেছেন। কোথায় চলেছেন? বিদুরের বাড়ির থেকে তিনি যাচ্ছেন কুরু রাজসভায়, হস্তিনাপুর রাজসভায় যাচ্ছেন শৈব, সুগ্রীব, বলাহক এবং মেঘপুষ্পক এর টানা রথে করে। এই জায়গাটা বুঝবেন। অর্থাৎ মহাকবি প্রারম্ভেই বুঝিয়ে দিচ্ছেন শ্রীকৃষ্ণ কেমনভাবে যাচ্ছেন, কিভাবে তিনি চলেছেন, সেটা তিনি কিন্তু খুব ভালো করে এখানে বুঝিয়ে দিচ্ছেন। এই জায়গাটা বোঝার। যাই হোক, আর চলছে শ্রীকৃষ্ণের সারথি দারুক রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং ঠিক শ্রীকৃষ্ণের পেছনেই রয়েছে দাঁড়িয়ে, সেই রথের মধ্যে ঠিক শ্রীকৃষ্ণের পেছনেই রয়েছেন দুজন সাত্ত্বকী কৃতবর্মা। রথের চার পাশে রয়েছেন বেশ কিছু বৃষ্টিবংশীয় প্রধানেরা আর শ্রীকৃষ্ণের অঙ্গরক্ষকেরা। তারা শ্রীকৃষ্ণকে একেবারে যেন চার পাশ থেকে ঘিরে চলেছেন। দুর্যোধন এবং শকুনি চলছেন ঠিক শ্রীকৃষ্ণের পেছনের রথে। রাজসভা থেকে রথে নামলেন, রাজসভায় উপস্থিত হয়ে হস্তিনাপুর রাজসভায় শ্রীকৃষ্ণ নামছেন। এই জায়গাটা দেখুন, তিনি নামছেন। যখন কোনো বড় মানুষ রথ থেকে নামেন, আপনারা এখনও দেখবেন সেরকম গুরুত্বপূর্ণ মানুষ যখন আসেন গাড়িতে করে, মহার্ঘ গাড়িতে করে তারা যখন আসেন, তখন বা কোনো রাষ্ট্রনায়কেরা নায়কেরা যখন আসেন, তখন দেখবেন কেউ দরজা খুলে দিচ্ছেন, কেউ হাত বাড়িয়ে দিচ্ছেন তাকে ধরে নামাবার জন্য, বা তারা যখন বিমান থেকে অবতরণ করেন, এরকমই একটা ভঙ্গিমায় শ্রীকৃষ্ণ রথ থেকে নামছেন, কোনো জায়গা থেকে অবতরণ করছেন, তাকে সুবিধের জন্য কেউ হাতটা বাড়িয়ে দেন, হাত ধরে
নাবার যাতে সুবিধা হয়। এখানে শ্রীকৃষ্ণকে এখানে লক্ষ্য করুন, এসেছেন কুরুদের রাজসভা, হস্তিনাপুর রাজসভায়, এবং তাকে নিয়ে এসছেন সঙ্গে করে দুর্যোধন এবং শকুনি। তারাই তো ছুটে এসে হাত ধরে তাকে নামাবেন, কিংবা অন্যান্য কোনো কুরু প্রধানেরা। শ্রীকৃষ্ণ হয়তো এসেছিলেন, কিন্তু কৃষ্ণ রথ থেকে নামছেন বিদুর এবং সাত্যকীর হাত ধরে। দ্যাট ইজ এগেইন সিগনিফিক্যান্ট। বিদুর, যার মন্ত্রণা বা যিনি যাকে হাত ধরছেন, অর্থাৎ বিদুরের কথাকে সমর্থন দেবেন শ্রীকৃষ্ণ, এটা বুঝিয়ে দিচ্ছেন। বিদুরের প্রতিবাদী সত্তাকে শ্রীকৃষ্ণ প্রথমেই সমর্থন জানিয়ে দিচ্ছেন, এবং সেই সঙ্গে সঙ্গে এটাও তিনি জানিয়ে যাচ্ছেন যে তার সঙ্গে এসেছেন সাত্যকী। তিনি একলা আসেননি, তার অঙ্গরক্ষকেরাও আছেন। অর্থাৎ যে কোনো পরিস্থিতির জন্য শ্রীকৃষ্ণ প্রস্তুত, এইটা হচ্ছে বোঝার। শ্রীকৃষ্ণ উপস্থিত হতেই আমরা সেখানে দেখলাম সম্মান জানিয়ে সমস্ত কুরু বৃদ্ধেরা একে একে উঠে দাঁড়ালেন, ধৃতরাষ্ট্র সহ। তারপর শ্রীকৃষ্ণকে সেখানে একটি মূল্যবান আসনে, যার কথা আমরা আগেই বলেছি, সর্বতভদ্র নামক একটি বিশেষ আসনে তিনি সেখানে বসলেন, এবং শ্রীকৃষ্ণ পৌঁছেই দেখলেন সেই সমস্ত মুনি ঋষিরা, জ্ঞানী বৃদ্ধরা সেখানে এসেছেন। একটি কথা আপনাদেরকে বলি, এটা আমরা ভারত কথার গ্রন্থিমোচনে বলেছি, যে শ্রীকৃষ্ণ যখন এই পথে আসছেন তখন সেই রাস্তায় অনেক ঋষি মুনিরা, সেই ভারতবর্ষের সেকালের সমস্ত শ্রেষ্ঠ মুনি ঋষিরা, অর্থাৎ বিদ্বৎ সমাজ, চিন্তাবিদ, নায়কেরা, তারা বিভিন্ন জায়গা থেকে এই হস্তিনাপুরে এসেছেন। কারণ তারা জানেন শ্রীকৃষ্ণ এখানে আসছেন, এই আসন্ন যে একটা বিরাট যুদ্ধ, একটা ভয়ঙ্কর যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেইখানের এটা একটা লাস্ট অ্যাটেম্প্ট বলা যেতে পারে। শ্রীকৃষ্ণ আসছেন সেখানে একটা শান্তি প্রক্রিয়া, একটা দৌত্য স্থাপনের জন্য। আর শ্রীকৃষ্ণ তো যে সে মানুষ নয়, সেকালের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক কূটনৈতিক ব্যক্তিত্ব। তিনি কি কথা বলেন, কেমনভাবে বলেন, কি বলেন, এটা শোনার জন্য সমস্ত মানুষ সারা সব জায়গা থেকে সেখানে এসে উপস্থিত। এবং এই যে একটা রাজনৈতিক ক্রাইসিস সেখানে তৈরি হয়েছে, সেই জায়গায় শ্রীকৃষ্ণের কি ভূমিকা সেটাকেও দেখার জন্য এবং তার কথা শোনার জন্য সবাই এসেছে। এবং এই সবার উপস্থিতি, বিশেষ করে সমস্ত মুনি ঋষি, বিদ্বৎ সমাজ, যে মানুষের যে একটা বিরাট উপস্থিতি, এই উপস্থিতিটাই মহাভারতের কবি বলছেন হস্তিনাপুরের রাজসভার এই অধিবেশনটাকেই বলছে একটা পার্থিবী সভা। পার্থিবী সভা কেবলমাত্র ইংরেজি সেমিনার নয়। সেমিনার বলে অনেকেই বর্ণনা করেছেন, আমরা বললাম তার গুরুত্বটা সেমিনার বললে নষ্ট হয়ে যায়। পার্থিবী সভা, পৃথিবী সভা, পৃথিবী মানে সমস্ত রাজন্য শক্তি, পৃথিবী এবং পার্থিবী, পৃথিবীর থেকে পার্থিবী কথাটা, এবং যারা পৃথিবীকে শাসন করেন, পালন করেন, তাদেরকেও বলা হয় পার্থিবী, এই অর্থে রাজা। অর্থাৎ এটা সর্বার্থে, সব দিক থেকে এটা একটা বিরাট কূটনৈতিক আসর, রাজনৈতিক কূটনৈতিক একটা আসর। সেই জন্য এটাকে বলেছেন মহাভারতের কবি পার্থিবী সভা। এবং এই পার্থিবী সভা, এটা আরেকবার মহাভারতের কবি বিশেষ করে উচ্চারণ করেছেন এখন মহামতি ভীষ্ম, সরসজ্জা শয়ান, এবং তাকে ঘিরে সমস্ত এই ধরনের মুনি ঋষি বিদ্বৎ সমাজ সেখানে উপস্থিত। সেটি আবার অন্য অর্থে পার্থিবী সভা, সেটা আমরা শান্তি পর্বের প্রারম্ভে আলোচনা করেছি ভারত কথার গ্রন্থিমোচনে, আপনারা সেটা শুনে নেবেন। চলে আসি
শ্রীকৃষ্ণ আসন গ্রহণ করলেন, সবাই একে একে আসন গ্রহণ করলেন, এবং এখানে বসার প্যাটার্নটা লক্ষ্য করুন, কীভাবে বসছেন শ্রীকৃষ্ণ সেই প্যাটার্নটা লক্ষ্য করুন, বা তাকে ঘিরে সমস্ত রাজন্যবৃন্দ তারা কিভাবে বসছেন সেটাও লক্ষ্য করা। শ্রীকৃষ্ণের একটু দূরে একই আসনে পাশাপাশি বসেছেন দুর্যোধন এবং কর্ণ। দুর্যোধন এবং কর্ণ একই আসনে বসেছেন, এবং তারা খুব অপ্রসন্ন, তাদের মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে তারা খুব স্বস্তিও বোধ করছেন না, এবং একটু ভীষণ অপ্রসন্ন তারা। আর অর্থাৎ শ্রীকৃষ্ণ যেভাবে এসেছেন, যা করতে চলেছেন, যা করে এসেছেন আসার পর থেকে, সেটা তাদের একেবারেই পছন্দ হচ্ছে না। হ্যাঁ, একাসন মহাত্মান নিষিদৌ তুরম অমর্ষণম, অমর্ষ হয়েছে, রেগে আছে তারা। হ্যাঁ, এক আসন নিষিদৌ তু অমর্ষণৌ, তারা ভীষণ রেগে আছে, রাগত ভাবে তারা সে একই আসনে বসেছেন দুর্যোধন এবং কর্ণ। একদিকে শ্রীকৃষ্ণের আরেক পাশে বসেছেন বিদুর, তিনি কৃষ্ণের কাছেই, এবং আর শ্রীকৃষ্ণ তাকে অনুরোধ করলেন আর একটু কাছে এসে বসতে। একটু দূরে গিয়ে বসেছিলেন, শ্রীকৃষ্ণ তাকে অনুরোধ করলেন আপনি আমার কাছে এসে বসুন। সংস্পৃশন আসনং শৌরের মাহাতি তিরুপাবৈশত, তিনি শ্রীকৃষ্ণের অনুরোধেই শ্রীকৃষ্ণের কাছে এসে বসলেন। এখানে কতগুলো ব্যাপার একটু লক্ষ্য করার, হ্যাঁ সেখানে, এবং সবচেয়ে বড় কথা, এরকম একটা রাজনৈতিক সমাবেশ, একটা এসেছেন কোথায়? হস্তিনাপুরের সেকালের অন্যতম শক্তিমান এবং প্রধান একটা রাজসভা, হস্তিনাপুর রাজসভায়, যেখানে ভারতবর্ষের অন্যান্য সমস্ত রাজারা উপস্থিত, ঋষিবৃন্দ উপস্থিত, এবং সেই সভার তো একটা ডেকোরাম আছে, সেই সবাই তো যেমন তেমন করে যাওয়া যায় না, বিশেষ করে রাজসভা, তার একটা পোশাক পরিচ্ছদ সব কিছু অ্যাটায়ার থেকে তার সমস্ত কিছুরই একটা ডেকোরাম আছে, সেই অনুসারে সবাই সেভাবে এসেছেন। ব্যতিক্রম শ্রীকৃষ্ণ। মহাভারতের কবি বলছেন একমাত্র তিনি হচ্ছেন ব্যতিক্রম। এই শ্রীকৃষ্ণ এই যে সভার যে একটা ব্যাপার স্যাপার, এবং এই সভার যে একটা গুরুত্ব, হ্যাঁ, এবং সেই গুরুত্বের যে বেশভূষা, হ্যাঁ, তার চাল চলন, একটা রাজকীয় ব্যাপার, সেখানে সম্পূর্ণ ব্যতিক্রমী হচ্ছেন শ্রীকৃষ্ণ। কীরকম ব্যতিক্রম শ্রীকৃষ্ণ বলছেন মহাভারতের কবি? হেমি বপহিত মানি, কীরকম মানে সোনার উপরে হেমনি মানে সোনার উপরে, উপবিপহিত মণি, মণি মানে এখানে ইন্দ্রনীল মণি, মানে মহাভারতের কবি বলছে সোনার উপরে ইন্দ্রনীল মণি বসিয়ে দিলে তাকে যেরকম লাগে, শ্রীকৃষ্ণকে ঠিক সেরকমই আছে। এখানে সোনা বলছে না, বলছে হেম। স্বর্ণ শব্দটা কিন্তু মহাকবি ব্যবহার করছেন না, মহাকবি ব্যবহার করছেন যে শব্দটাকে লক্ষ্য করুন, বলছে হেম। হেম মানেও সোনা। এখানে হেম কথাটা বললে কিন্তু সোনার যে বিশেষ বৈশিষ্ট্যটা উঠে আসে আমাদের মনে, সেটা হচ্ছে সোনার হলদেটে আভা, স্বর্ণের যে হলদেটে আভা, সেটা বোঝা যায় এই হেম কথাটা সেখান থেকেই এসেছে, স্বর্ণের হলদে আভা, এবং তার উপরে একটা মণি, এবং সেই মণিটা হচ্ছে নীলকান্ত মণি, অর্থাৎ শ্রীকৃষ্ণ যিনি নীলকান্ত, কালো মানুষ, হ্যাঁ, এবং তাকে একটু করে বলা হয় তিনি নীলকান্ত। সে নীল কালো মানুষ, তিনি যদি একটা হলুদ কাপড় পরেন তাহলে কেমন লাগে? কোনো মানুষ কি পরবে? ভেবে দেখুন তো, কালো কোনো মানুষ সে কি
একটা টকটকে হলুদ রঙের কাপড় পরলে তাকে কেমন লাগে। কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্যতিক্রম। তিনি রাজকীয় নাগরিকতায় সেজে আসেননি, তিনি এসেছেন তার নিজস্ব ছাঁদে, নিজস্ব ঢঙে। অর্থাৎ শ্রীকৃষ্ণ এখানে এটাও বোঝার, মহাকবি এই শ্রীকৃষ্ণের পরিচ্ছেদের মধ্যে দিয়ে এটাও বুঝিয়ে দিচ্ছেন, এখানে শ্রীকৃষ্ণ কোনো কিছু ধার ধারছেন না, তিনি এসেছেন সকরণীয় এবং নিজস্ব একটা ঢঙে, নিজস্ব ধাঁচেই তিনি চলছেন, তার যেমন ইচ্ছে তেমনি চলছেন, কোনো রীতিনীতির ধার ধারছেন না তিনি। যাই হোক, শ্রীকৃষ্ণের ব্যক্তিত্ব এতটাই, তিনি উপস্থিত হওয়া মাত্রই সবার নজর ঘুরে গেল তার দিকে এবং সভাস্থল এক মুহূর্তে নিশ্চুপ হয়ে গেল, কেউ কোনো কথা বলছে না। না তত্র কশ্চিৎ কিঞ্চিৎ বা ব্যজহার পুমঙ্কচিৎ, কেউ, কারণ একমাত্র তিনি কথা বলবেন, আর কেউ কথা সেখানে, কারো কথা সেখানে উচ্চারিত হবে না। যাই হোক, শ্রীকৃষ্ণ একেবারে প্রথমেই চলে এলেন মূল বিষয়ের মধ্যে। তিনি কোনো রকম ভনিতায় গেলেন না, একেবারে সরাসরি মূল বিষয়ে এসে গিয়ে বললেন, যুদ্ধের মাধ্যমে ক্ষত্রিয়দের যাতে বিনাশ না ঘটে, ভারতবর্ষের সমস্ত ক্ষত্রিয় বীরেরা এই যুদ্ধ উপলক্ষে এখানে উপস্থিত, এবং তাদের যাতে বিনাশ না ঘটে এবং যাতে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে শান্তি ফিরে আসে, আমি সেই জন্যেই এখানে উপস্থিত হয়েছি। তিনি প্রথমেই তার উপস্থিতির কারণটা সংক্ষেপে জানিয়ে দিলেন এবং বললেন, এই সভায় একটা শুভ বার্তা দেওয়া ছাড়া, মঙ্গল ভাবনা ছাড়া আমার কিছু বলার নেই। এবং বিশেষ করে তিনি এই কুরু বংশের ঐতিহ্যকে স্মরণ করিয়ে তিনি কথাটা আরম্ভ করলেন, যে তিনি উদ্দেশ্য করে কথা বলছেন ধৃতরাষ্ট্রকে, কারণ তিনি সভামুখ্য, তিনি সবার প্রেসিডেন্ট, এই পার্থিবী সভার তিনি প্রেসিডেন্ট, তিনি, তাকে উদ্দেশ্য করে শ্রীকৃষ্ণ কথা বলছেন। আপনার এই বিখ্যাত বংশ, যেখানে এই বংশের মহিমা, তার কৃপা, তার অনুকম্পা, তার অনৃশংসতা, তার যে ক্ষমাগুণ, তার যে সত্যগুণ, এই যে মহিমা, এগুলো আপনার বংশের ঐতিহ্য, অর্থাৎ পুরু বংশের ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিলেন শ্রীকৃষ্ণ প্রথমে। তারপরে বলছেন, সেখানে আপনার মতন মানুষ থাকতে এখানে কোনো অসঙ্গত কাজ ঘটবে এটা তো হতে পারে না। আর যদি সেই অন্যায় ঘটেও, কথাটা লক্ষ্য করুন, আর যদি সেই অর্থ ঘটন করেন, আপনি সেখানে শাসন করবেন, অর্থাৎ রাজা ধৃতরাষ্ট্র তার কর্তব্যটাকেও স্মরণ করিয়ে দিলেন শ্রীকৃষ্ণ। বলেই বলছেন, আপনার ছেলেরা শান্ত নয়, তারা শিষ্ট নয়, তারা কিছু বুঝতেও চায় না, ন্যায় ধর্ম ব্যাপারটা কি এবং রাজ সমৃদ্ধি কিসের থেকে হয়, এ ব্যাপারে তাদের যদি এতটুকু বুদ্ধি থাকতো, তাহলে তারা জ্ঞাতিদের সাথে এমন নৃশংস ব্যবহার করতো না। প্রথমেই মানে লক্ষ্য করুন, শ্রীকৃষ্ণ একেবারে, যাকে ক্রিকেটীয় ভাষায় আমরা বলতে থাকি, ফার্স্ট বল থেকেই তিনি পেটাতে আরম্ভ করেছেন, মানে প্রত্যেকটা বলেই তিনি কিন্তু বাউন্ডারির বাইরে পাঠাতে আরম্ভ করছেন। তেমনি সেখানে বলছেন, এখানে যে বিপদটা ঘটেছে, শ্রীকৃষ্ণ বলছেন, সেটা হচ্ছে সেটা তৈরি হয়েছে কিন্তু বাইরের থেকে নয়, আপনার ঘরের থেকে, অর্থাৎ কৌরবদের থেকেই তৈরি হয়েছে। কুরুক্ষেত্র বা সমর্থিতা পরিষ্কার করে বলছে, যেহেতু এই কুরুর থেকে এই সমস্যার উৎপত্তি এবং বৃদ্ধি ঘটেছে, তাহলে তার সমাধান করার কথা কার? ধৃতরাষ্ট্রের, সেটাই উচিত। এবার সেই জন্যেই তিনি শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্রকে উদ্দেশ্য করে বললেন, মহারাজ,
আপনি রাজা, আপনি ইচ্ছে করলেই এই বিপদ কাটাতে পারেন। শান্তি রাখা, শান্তি প্রতিষ্ঠা অন্য কারো হাতে নয়, আপনার হাতেই আছেন। বলটা পুরোপুরি ঠেলে দিলেন তিনি ধৃতরাষ্ট্রের কোর্টে। বললেন, হ্যাঁ আমাদের হাতেও খানিকটা আছে, সেটা আমি সামলে নেব, আমি পাণ্ডবদেরকে বোঝাবো। কিন্তু প্রধান এগিয়ে এসে প্রধান দায়িত্বটা নিতে হবে কিন্তু আপনাকে এগিয়ে এসে করতে হবে। এখানে আমরা দেখব শ্রীকৃষ্ণ পরপর বেশ কিছু 5টা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরছেন। ভীষণ মন দিয়ে শুনুন। প্রথমেই তিনি উদ্যোগী হতে বললেন ধৃতরাষ্ট্রকে সন্ধি স্থাপন করবার জন্য, এবং সেখানে ধৃতরাষ্ট্রের সঙ্গে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ, অশ্বত্থামা এরা প্রত্যেকেই রয়েছেন। এবং বলেই তিনি বলছেন, লক্ষ্য করুন যে আপনি শক্তিমান, এবং এই শক্তির সঙ্গে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ, অশ্বত্থামা, তার সাথে যদি পাণ্ডব ভাইয়ের শক্তি যোগ হয়, তাহলে ভারতবর্ষের রাজনীতিতে এই কুরু শক্তি সবচাইতে বড় শক্তিমান বলে প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ জরাসন্ধ বধের পর ভারতবর্ষের রাজনৈতিক অবস্থার যে পরিবর্তন ঘটে গেছে, সেখানে এই কুরু রাজ্য হস্তিনাপুর একটা বিরাট ভূমিকা গ্রহণ করতে পারে যদি তারা এক হয়, যদি সেখানে জ্ঞাতিদ্বন্দ্ব না থাকে। তাহলে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ, অশ্বত্থামা এবং 5 পাণ্ডবের মিলিত শক্তি সমগ্র ভারতবর্ষকে শাসন করতে সক্ষম। বলছে এমন কোনো বিপরীত বুদ্ধির মানুষ এই ভারতবর্ষে নেই যারা এই জোটের বিরুদ্ধে কথা বলার সাহস রাখতে পারে। দ্বিতীয় পয়েন্ট যেটা শ্রীকৃষ্ণ তুলে ধরলেন, বলে দেখুন এর থেকে সবচাইতে বড় লাভ আরেকটা। এই প্রথম লাভ তো হস্তিনাপুরের একক প্রতিষ্ঠা, দ্বিতীয়টি হচ্ছে এখানে মহামারী ঘটবে না। এই মহামারী মানে রোগের মহামারী নয়, খাদ্যের মহামারী নয়, যুদ্ধের মহামারী ঘটবে না। কারণ যুদ্ধ লাগলে ভারতবর্ষের সমস্ত রাজন্যবৃন্দ তাদের স্বীয় স্বার্থ এবং এজেন্ডা অনুসারে তো এই দুটো ভাগে, পাণ্ডব কৌরব দুটো ভাগে ভাগ হয়ে গেছে। অতএব তারা এই যুদ্ধ তো কেবল কুরুবংশ আর পাণ্ডব বংশের মধ্যে হবে না, এই যুদ্ধ হবে ভারতবর্ষের সমস্ত রাজন্য শক্তির একের বিরুদ্ধে অপরের। ফলে যে সমস্ত ক্ষত্রিয় পুরুষেরা দুপক্ষের সাহায্যে নিজেদের এজেন্ডা এবং স্বার্থ অনুসারে এসে যোগ দিয়েছেন, তারা তো নির্দোষ। হ্যাঁ, তারা প্রত্যেকে ভালো বংশের সভ্য মানুষ, এরা পরস্পরের সহায়ও বটে। অথচ দুই প্রবল পক্ষের পক্ষপাতে তারা পরস্পরের সাথে মারামারি করবেন। এই মারামারিটাকেই শ্রীকৃষ্ণ বলছেন মহামারী, আপনি এদেরকে রক্ষা করুন। তারপরেই বলছেন, তিনি প্রথমেই ধৃতরাষ্ট্রকে পরিস্থিতিটা বোঝাতে চাইছেন কি হতে চলেছে এর ফলে। রাজ্যের ব্যাপারে শ্রীকৃষ্ণ এটা কি জানেন না? হ্যাঁ জানেন তিনি। ধৃতরাষ্ট্রের আকাঙ্ক্ষা, তার লোভ, এ কথা শ্রীকৃষ্ণ জানেন, এবং এটাও জানেন ধৃতরাষ্ট্রের আকাঙ্ক্ষা, তার লোভ তার পুত্রের মধ্যে অর্থাৎ দুর্যোধনের মধ্যে কতটা সংক্রমিত হয়েছে। অথচ ধৃতরাষ্ট্রের মধ্যে শতেক লোভ থাকলেও তার মধ্যে সেই দৃষ্টিটা আছে, সেই বুদ্ধিটা আছে, সেই মানবিক বৃত্তিটুকু এখনো অবশিষ্ট আছে যেটা তার পুত্রদের মধ্যে নেই। সেটা হচ্ছে তিনি তার ভ্রাতুষ্পুত্রদের চরম ক্ষতিটুকু তিনি কিন্তু চান না। তিনি কেবলমাত্র চান এই সিংহাসন, এই রাজ্যের সর্বনিয়ন্ত্রক ক্ষমতা, এবং তারপর
তার পুত্রের সিংহাসন প্রাপ্তি, এইটুকুই শুধুমাত্র তার কামনা। তিনি এইটুকুর বিনিময়ে তার ভ্রাতুষ্পুত্রদের ক্ষমা করে দিতে পারেন। কিন্তু দুর্যোধন আরও নৃশংস, সে চায় না তার জ্ঞাতিরা বেঁচেই থাকুক, তার জ্ঞাতিদের সম্পূর্ণ বিনাশ করতে তিনি চান। ফলে শ্রীকৃষ্ণ তার বাকচাতুর্যে ধৃতরাষ্ট্রের দুর্বলতাকে এমনভাবে এক এক করে তুলে ধরলেন, এবং মনে হচ্ছে এটা যেন শ্রীকৃষ্ণের শুভবুদ্ধির প্রকাশ, অথচ এখানেই হচ্ছে সেই কৃষ্ণের কূটনীতি বা ডিপ্লোমেসি, যেখানে পাণ্ডবদের, যে পিতৃহীন পাণ্ডব, যাদের রাজ্যহীন পিতৃহীন পাণ্ডবদের একটা প্রতিষ্ঠার ক্ষেত্র কারণ্য নির্মাণ হয়, অন্যদিকে ধৃতরাষ্ট্র খানিকটা সম্বিত পেয়ে রাজা হিসেবে তার পুত্রদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন। শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গে বলছে, দেখুন এই যুদ্ধে পাণ্ডবরা যদি মারা যায়, কিংবা দৈবাৎ পাণ্ডবদের জায়গায় আপনার ছেলেরাই যদি মারা যায়, তাহলে সেটা কতটা সুখকর হবে আপনার কাছে, সেটা আপনাকে আজ কিন্তু বলতেই হবে। আজকে আপনি না, শ্রীকৃষ্ণ আজকে কাউকেই ছাড় দেবেন না, বলতেই হবে। তিনি বলছেন, যদ বিন্দে থা সুখং রাজন তদ ব্রুহি ভরতর্ষভ, আপনাকে বলতেই হবে। যদি পাণ্ডবেরা মারা যায় কিংবা আপনার ছেলেরা যদি মারা যায়, সেটা আপনার কাছে কতটা সুখকর হবে। যে যুদ্ধ আপনারা চাইছেন তার পরিণামে সেটা আপনাকে বলতেই হবে, চুপ করে থাকলে আপনাকে চলবে না। আমি চাই, কৃষ্ণ বলছেন, আমি চাই যে স্নেহ দিয়ে আপনি পাণ্ডবদেরকে বড় করে তুলেছেন, বালা বিহীনা পিত্রাতে তৈব পরিবর্ধিতা, সেই স্নেহ আপনার এই বৃদ্ধ বয়সে আবার ফিরে আসুক, পাণ্ডবরা সুরক্ষা লাভ করুক। বলেই কৃষ্ণ বলছেন, মহারাজ আমি পাণ্ডবদের বার্তা নিয়ে আপনার সভায় উপস্থিত হয়েছি, তারা বলে পাঠিয়েছে। আমরা আপনার আদেশে, অর্থাৎ পাণ্ডবরা বলে পাঠিয়েছেন, এটা আমার কথা নয়, এটা পাণ্ডবদের কথা, তারা বলে পাঠিয়েছেন। তারা আপনারই আদেশে 12 বছর বনে বাস করেছে, এক বছর অজ্ঞাতবাস কাটিয়েছে বিরাট রাজার রাজ্যে। তাদের প্রতিজ্ঞা তারা পালন করেছেন, অতএব আপনিও প্রতিজ্ঞা পালন করুন। তস্মিন্ন সময়তিষ্ঠ স্থিতানাং ভরতর্ষভ, আপনি কথা রাখলেই তারা তাদের রাজ্যাংশ ফিরে পাবে। শিষ্য, এখানে চমৎকার উদাহরণ তুলে ধরছেন শ্রীকৃষ্ণ, বলছেন শিষ্য যদি গুরুর গৌরবকে অক্ষুণ্ণ রাখে, তাহলে গুরুর উচিত শিষ্যের সম্মান বজায় রাখা। কৃষ্ণ বলছেন, পাণ্ডবরা আমার মাধ্যমে আপনার সভায় সমস্ত উপস্থিত সভ্যদের, উপস্থিত প্রত্যেকের কাছে একটা বার্তাও পাঠিয়েছে, যে সভাসদদের সামনেই ধর্মকে নষ্ট করে অধর্ম কিংবা সত্যকে অপসারণ করে মিথ্যাকে প্রতিষ্ঠা দেওয়া হয়, সেখানে সবার সদস্যরা সভাকেই যেমন বিনাশ করে, তেমনি নিজেরাও বিনাশপ্রাপ্ত হয়। খুব প্রাচীন কথা এটি, একেবারে আমরা যদি ঋগ্বেদের মধ্যে চলে যাই, সেখানে এই কথাটি উচ্চারিত হয়েছে সভা এবং সভাসদ সম্পর্কে। নারিষ্ঠা, এইসব সভাকে বলা হচ্ছে নারিষ্ঠা। সেখানে প্রত্যেকটা সভ্যের, সেই সভার সভ্যদের দায়িত্ব কর্তব্য, সেটা বলতে গিয়ে ঋগ্বেদ সেখানে বলেছেন সভার প্রত্যেকটি সভ্যের দায়িত্ব হচ্ছে তারা যেন সভার মাত্রাকে, সভার গুরুত্বকে এবং সবার সম্মান তথা এই সামগ্রিক মাত্রা, গুরুত্ব এবং সম্মান,
এই সবটাকে একসঙ্গে করে বলা হয়েছে সবার ধর্ম। সবার ধর্ম হচ্ছে সবার গুরুত্ব, সবার মাত্রাবোধ এবং সবার সম্মান। এই তিনটা রক্ষা করাই হচ্ছে সবার ধর্ম রক্ষা। এই ধর্ম কে রক্ষা করে? সভাসদরাই। সভাসদরাই কি আচরণ করবে, কতটা আচরণ করবে, কতটা বিপরীত আচরণ করবে, কতটা লাগামহীন হয়ে তারা নিজেদেরকে প্রকাশ করবে, সেটাই হচ্ছে মাত্রা। এই মাত্রাবোধ, এই মাত্রাবোধের দ্বারা তারা সবার ধর্মকে রক্ষা করে, সবার সম্মানকে রক্ষা করে, অর্থাৎ সবার নিয়মাবলী এবং তাদের বিবেক বুদ্ধির প্রতি গুরুত্ব রেখে। এটি হচ্ছে সম্মানবোধ, মাত্রাবোধ, সম্মানবোধ এবং সবার আলোচিত বিষয়ের গুরুত্ববোধ। তাদের প্রতি তাদের যে কর্তব্য সেগুলোকে পালন করা, যারা মাত্রা ছাড়া না হয়ে যায়, গুরুত্বকে লঘু না করে দেয়, সম্মানকে যাতে নষ্ট না করে ফেলে। যদি করে সভাসদরা, তারা যদি সবার ধর্ম নষ্ট করে, সভাসদরা যদি সবার ধর্ম নষ্ট করে, তাহলে এই সবাই তাদেরকেও নষ্ট করবে। অর্থাৎ সভা এবং সভাসদ একে অপরের সাথে একসাথে যুক্ত, আলাদা কিছু না। সেটাই স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে সভায় সভাসদদের সামনেই আর অন্যেরা সেই সভাসদ ধর্মকে নষ্ট করে, সত্যকে অপসারণ করে, মিথ্যাকে প্রতিষ্ঠা করে, অধর্মকে প্রতিষ্ঠা করে, সেখানে অধর্মের আঘাতে সভার সদস্যরাই বিনাশ লাভ করে। বিদ্ধাত্রস্ত সভাসদা বিদ্ধাস্তত্র সভাসদা, বিদ্ধাস্তস্ত্র সভাসদা, সে ধর্ম বিদ্যস্তত্র, বিদ্ধাস্তত্র সভাসদা, বিদ্যস্তত্র সভাসদা। সবাই সভাসদদেরকে রক্ষা করে। সবার গুরুত্ব রক্ষা না হলে সদস্যরাই, সবার সদস্যরাই বিনাশপ্রাপ্ত হয়। এটা বুঝিয়ে বলার কি খুব প্রয়োজন? আমাদের পার্লামেন্টের মধ্যে তো আমরা এটাই দেখি যে পার্লামেন্টেরিয়ানরা, যে মেম্বার্সরা, তারা সে পার্লামেন্টের মর্যাদা রক্ষা করতে না পারে, সেটা যে কোনো দেশের, যে কোনো রাজতন্ত্রের মধ্যে, গণতন্ত্রের মধ্যে, স্বৈর শাসকের একনায়কতন্ত্রের মধ্যে সেটা কিন্তু চিরস্থায়ী হয় না, তার বিনাশপ্রাপ্ত যুগে যুগে এটা আমরা ঘটতে দেখেছি। তো সেটাই এখানে হয়েছে। অর্থাৎ অধর্মের আঘাতে সভা নষ্ট হলে সেখানে সবাই সভাসদদেরকে শেষ করে দেয়। ঠিক কীরকম না, নদী উত্তাল হলে যেমন নদীর দুই পাশের বনরাজি রক্ষা পায় না, ঠিক সেরকম। এই বার্তা শুনে কৃষ্ণ কিন্তু এটাই কৌশলে রাজসভার উপস্থিত সমস্ত প্রধান সভ্যবৃন্দদেরকে এটা বুঝিয়ে দিলেন যে আজকে যে কথাবার্তা চলছে, আজকের যে অধিবেশন, আজকের যে আলোচনার সুরটা প্রাথমিকভাবে শ্রীকৃষ্ণ যেটা বেঁধে দিলেন, সেটা কোনো সহজ সুর নয়, সেটা কোনো মধুর সুর নয়, সেটা কোনো পেলব সুর নয়, বজ্রে তোমা বাজে বাঁশি, এটা কোনো সহজ গান নয়। এবং তিনি সেখানে বলছেন যে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় থেকে কপট পাশায় পাণ্ডবদের রাজ্য হরণ, এই সমস্ত অন্যায়গুলো যখন এই সভায় একের পর এক ঘটে গেছে, যেখানে সমস্ত সভা মৌন হয়ে, নীরব হয়ে, মূক হয়ে বসেছিল, সেই মৌনতা আজকে কিন্তু রাখা যাবে না। কৃষ্ণ তাদের কাছ থেকে কথা আদায় করেই ছাড়বেন। তাদের বক্তব্য, তারা কি চান সেটা তাদের স্পষ্ট করে বলতেই হবে। অর্থাৎ একটা ডিসিশনে আসতে হবে, ওয়ার অর নো ওয়ার,
এই ডিসিশনে সেখানে আসতেই হবে। কৃষ্ণ পরিষ্কার কথাটা বলার পরে তিনি বললেন, একেবারে সরাসরি শ্রীকৃষ্ণ এখানে কথাগুলো তুলে দিলেন, এবং তার কথাগুলো এরপরে লক্ষ্য করুন, ভালো করে আপনারা তার কথাটাকে লক্ষ্য করুন। অকুত ভয়ে তিনি একেবারে পরপর সেই কথাগুলো বলে যাচ্ছেন, ছাঁচাচোলা ভাষায়, একেবারে জ্বালাময়ী একটা বুদ্ধিদীপ্ত ভাষা তার মুখ থেকে উচ্চারিত হচ্ছে। দেখেন কৃষ্ণ বলছেন যে আপনি যতগৃহে পাণ্ডবদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা সব কিছু বুঝেই আবার আপনার আশ্রয়ে ফিরে এসেছিল। দাহিতাশ্চ নিরন্তরশ্চ তমবেব আবশ্রিত পুনঃ। বলছেন আপনি নিরুপায় হয়ে ইন্দ্রপ্রস্থে তাদেরকে রাজ্য দিতে বাধ্য হয়েছে, নিরুপায় হয়ে, কিন্তু রাজা হয়েও তারা কোনোদিন আপনাকে কোনো রকম অসম্মান করেনি, আপনাকে কোথাও কখনো অতিক্রম করেনি। অথচ আপনি তাদের সমৃদ্ধিটুকু সহ্য করতে না পেরে শকুনি তাদের পাশা খেলায় হারালো এবং কপট পাশায় তাদের রাজ্য ধন সব কিছু হরণ করে নিল। এখানে কৃষ্ণ যেভাবে শকুনির নাম করছেন, তার মধ্যে দিয়ে ধৃতরাষ্ট্র এটা বুঝতে পারছেন লক্ষ্য কিন্তু তিনি। কৃষ্ণ এত সচতুর এবং কথার ব্যবহার তার এতটাই বুদ্ধিদীপ্ত, এতটাই ছাঁচাছোলা, এতটাই জ্বালাময়ী যে ধৃতরাষ্ট্রকে সমস্ত অনর্থের জন্য তিনি একের পর এক জানিয়ে দিয়ে শেষ কথাটা উচ্চারণ করলেন ভয়ঙ্করভাবে। অনেকটা যেন মহাভারতের কবি বলছেন, খানিকটা যেন উদ্ধতভাবেই তিনি উচ্চারণ করলেন। অর্থাৎ প্রথমে তিনি যে বিনয়াবচনে কথা আরম্ভ করেছেন, খানিকটা অনুনয়ের সুর, একটু পেলব ভাব তার প্রারম্ভিক কথার বার্তার মধ্যে ছিল, সেটাকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে তিনি একের পর এক দোষ দেখিয়ে দোষী সাব্যস্ত করে চলছেন ধৃতরাষ্ট্রকে। বললেন কৃষ্ণকে এই রাজসভায় টেনে আনা হয়েছিল, তার চরম অসম্মান করার পরও পাশা খেলার শর্তে যুধিষ্ঠির কিন্তু সত্য প্রতিজ্ঞা থেকে চ্যুত হননি। না কম্পত যুধিষ্ঠির। সেই সত্য বলেই আজ আমরা আপনার কাছে উপস্থিত হয়েছি পাণ্ডবের পক্ষ থেকে। সেই সত্য নিয়েই আপনার কাছে আশা করি, সেই সত্যের জোরেই আশা করছি আপনার কাছে। আমরা আপনার ভালো চাই, আমি আপনার ভালো চাই, সেই সঙ্গে পাণ্ডবদেরও ভালো চাই। আপনি আপনার ছেলেদের সমস্ত অন্যায় অধর্ম কর্ম থেকে নিবৃত্ত করুন। পাণ্ডবেরা আপনার সেবা করার জন্য প্রস্তুত, কিন্তু ভাববেন না তারা দুর্বল, তারা শত্রুজয়ী, তবু তারা আপনার সেবা করতে প্রস্তুত, এবং সেই একই সঙ্গে তারা কিন্তু যুদ্ধের জন্যও প্রস্তুত। স্থিতা সুশ্রী সেদং পার্থ স্থিতা যুদ্ধ রমেন্দিরম। প্রত্যেকটা শব্দকে একটু করে লক্ষ্য করুন। বলছেন স্থিতা, তারা স্থিত রয়েছে, অর্থাৎ তারা অবিচল। কোন ব্যাপারে? দুটো ব্যাপারে, সমান ব্যাপারে তারা অবিচল। একই শুশ্রূষিতং, আপনাকে শুশ্রূষা করার, অর্থাৎ আপনাকে এখনও তারা সম্মান করে, আপনাকে এখনও তারা মর্যাদা দেয়, এবং তার থেকেও বড় কথা, এখনও তারা প্রত্যাশা করে যে আপনি, হ্যাঁ আপনি মহারাজ ধৃতরাষ্ট্র, আপনি চাইলে পাণ্ডবদের সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের প্রতিবিধান করতে পারেন। আপনি এখনও পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দিতে পারেন। সেই প্রত্যাশা, সেই সম্মান, সেই বিশ্বাস তারা আপনার প্রতি আছে। এটাই হচ্ছে তাদের শুশ্রূষা। এটা যদি না হয়, একই সঙ্গে তারা স্থিত রয়েছে। স্থিতা যুদ্ধম অরিন্দমঃ, তারা শত্রুর বিরুদ্ধে, অরিন্দম
শত্রু দমন করেন যে, ওরিকে দমন করেন যে, সে শত্রু দমনে তারা যুদ্ধ করতেও তারা স্থিত, তারা প্রস্তুত। কারা? পার্থা। পার্থ বহু বচনে হচ্ছে পার্থা, পৃথার পুত্র সকল। এখানে যুধিষ্ঠির থেকে সহদেব পর্যন্ত প্রত্যেকেই রয়েছে এর মধ্যে। বলেই শ্রীকৃষ্ণ বলছেন, এবার নাও ইট ইজ ইউর চয়েস, আপনি কোনটাকে বেছে নেবেন। শুধু আমি আপনার হিতের কথাটাই আপনাকে পথ্য বলে, আপনার পক্ষে যা পথ্য, মহাভারতের কবি এখানে শব্দ ব্যবহার করছেন, যা আপনার পক্ষে পথ্য, সেই পথ্যটি আমি আপনাকে শুধু বললাম। অর্থাৎ রোগীকে, একজন রোগী তার যা পথ্য, যা খেলে সে সুস্থ হয়ে উঠতে পারে, একজন চিকিৎসক তারই ব্যবস্থাপত্র দেয়। শ্রীকৃষ্ণ এখানে তার ভূমিকাটা যেন ঠিক চিকিৎসকের ভূমিকা। তিনি পথ্যটিকে এখানে ধৃতরাষ্ট্রের সামনে তুলে ধরলেন, যে পথ্য গ্রহণ করলে ধৃতরাষ্ট্রের পক্ষে মঙ্গল, মঙ্গল সমস্ত কুরু রাজ্যের পক্ষে, মঙ্গল হস্তিনাপুরের পক্ষে, মঙ্গল সমগ্র ভারতবর্ষের রাজন্য শক্তির পক্ষে, মহামারীর নিরোধে। রোগ এখানে মহামারী, সেই যুদ্ধই যা মহামারী, সেই যুদ্ধ নিবৃত্ত হতে পারে যে পথে, সেই পথের কথাই বললেন। এবং এখানে লক্ষ্য করুন শ্রীকৃষ্ণের এই যে বাক চাতুর্য, তার যে ডিপ্লোমেসি, তার যে কূটনৈতিক, এইখানেই শ্রীকৃষ্ণের এই যে পথ্য শব্দটি তিনি ব্যবহার করছেন, হ্যাঁ, এর মধ্যে কোনটা আপনি বেছে নেবেন, কোন পথ্য আপনি গ্রহণ করবেন। পথ্য দুটো, একটি পথ্যের কথা বলছেন, একটি পথ্যের অন্তরালে আর একটি বিকল্প পথ্যের কথাও শ্রীকৃষ্ণ উচ্চারণ করলেন সুকৌশল, এবং তার রাজনৈতিক ভাষা, তার কূটনৈতিক ভাষা বুঝতে খুব একটা অসুবিধা হবার কথা নয়, সেটা যথেষ্ট বুঝেছে কুরুরা। অর্থাৎ স্থিতাশু শ্রীশিতং পার্থ স্থিতা যুদ্ধরারিন্দমঃ, হয় আপনি তাদের সম্মানের সাথে তাদের রাজ্য প্রত্যার্পণ করুন, তাদের আপনার প্রতি তাদের যে সম্মান, যে মর্যাদা এখন অবশিষ্ট আছে, সেই সম্মান, সেই মর্যাদাকে আপনি স্বীকার করুন, নিজের সমর্যাদায় প্রতিষ্ঠিত থাকুন, নিজেও ভালো থাকুন, নিজের মর্যাদা নিজে নষ্ট করবেন না, সেই সঙ্গে মহামারী ডেকে আনবেন না, নতুবা যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন। ইজ ইট নট এ আলটিমেটাম? এটাই তো একটা যেন একটা থ্রেট, একটা আলটিমেটাম শ্রীকৃষ্ণ তুলে দিলেন এই কথার মধ্যে দিয়ে। আলটিমেটাম, এটাই হচ্ছে একটা আলটিমেটাম। আলটিমেটাম জিনিসটা কি? আলটিমেটাম তো সেই জিনিস, সেই কথাই যাকে বলা হয় এ ফাইনাল ডিমান্ড অর স্টেটমেন্ট of terms, the rejection of which will result in retaliation of a breakdown in relations. এটাই তো আলটিমেটাম। আলটিমেটাম একটা ল্যাটিন শব্দ, আলটিমেটাম, এটা যেটা এসছে আলটিমেয়ার থেকে এই শব্দটা এসছে, মানে যার অর্থ হচ্ছে কাম টু অ্যান এন্ড। অর্থাৎ হয় আপনি এটাকে গ্রহণ করুন, না হলে শেষের জন্য প্রস্তুত হন। একটা চরম পত্র, একটা চূড়ান্ত শর্ত, এই আলটিমেটাম। এবং এই আলটিমেটামই শ্রীকৃষ্ণ আজকে শুনিয়ে দিলেন। এই আলটিমেটাম সম্পর্কে কিন্তু আমরা খুব পরিচিত। আমরা আজকে আমার শ্রোতাদেরকে আমরা 4টি সাম্প্রতিক আলটিমেটামের কথা শোনাবো। সাম্প্রতিক মানে প্রথমটি 1890 সালে, যেটা ব্রিটিশ আলটিমেটাম দিয়েছিল পর্তুগালকে। মানে যেখানে পর্তুগালরা টেরিটোরিয়াল একটা ডিসপিউট চলছিল ব্রিটেন এবং পর্তুগালের মধ্যে আফ্রিকাকে নিয়ে, এবং সেখানে আফ্রিকার তার খনিজ দ্রব্য সেখানে নিয়ে, সেখানে ব্রিটিশরা আলটিমেটাম দিয়েছিল পর্তুগালকে, হয় তোমরা ওখান থেকে সরো,
আর না হলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এবং সেইটা একটা ভীষণ কলোনিয়াল পাওয়ার যে প্রথম বিরাট যুদ্ধ দেখা যায় এই রাজ্য দখল নিয়ে কলোনিয়াল, সেটা আমরা দেখেছিলাম 1890 সালে। সেটাকে বলা হয় ব্রিটিশ আলটিমেটাম টু পর্তুগাল, এই আফ্রিকার ভূমি তার খনিজ দ্রব্য নিয়ে। দ্বিতীয় আলটিমেটামটা আমরা দেখেছি 1914 সালে 1914 অস্ট্রিয়ার বিরুদ্ধে, অস্ট্রিয়া হাঙ্গেরির যে আলটিমেটাম যেটা সার্বিয়াকে দিয়েছিল, সেটা একটা গুরুত্বপূর্ণ আলটিমেটাম এবং তার ফল হয়েছিল ভয়ঙ্কর। মানে বসনিয়ার রাজধানী আপনারা জানেন সারাজেভো, সেখানে সেই শহরে অস্ট্রিয়া হাঙ্গেরির সাম্রাজ্যের উত্তরাধিকারী আর্চ ডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দের হত্যাকাণ্ড ঘটালো গ্যাভরিলো প্রিন্সিপ। এই গ্যাভরিলো প্রিন্সিপকে তিনি একজন সার্বিয়ার জাতীয়তাবাদী ছাত্র নেতা তিনি ছিলেন। ফলস্বরূপ অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে একটা আলটিমেটাম বা চরমপত্র প্রেরণ করে যে হয় তোমরা আমাদের কাছে নথি স্বীকার করো, নয় যুদ্ধ। এটা অস্ট্রিয়া আলটিমেটাম পাঠায় সার্বিয়ার জন্য, কিন্তু ফলটা হয়ে গেল উল্টো। সার্বিয়ার সঙ্গে সঙ্গে তার মিত্রশক্তি রাশিয়ার কাছে সাহায্য চাইল, রাশিয়া সমর্থন জানালো সার্বিয়াকে। রাশিয়া এসে এবং তার মিত্রদেশ সার্বিয়ার পাশে দাঁড়ালো, অন্যদিকে জার্মানি অস্ট্রিয়ার পাশে এসে দাঁড়ালো। এবং এই যে চরম সিদ্ধান্ত, এই যে আলটিমেটাম, সেটাই নিয়ে এলো প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করলো এই অস্ট্রিয়ার আলটিমেটাম টু সার্বিয়া। তৃতীয় আলটিমেটাম 1945 সেটাকে বলে পটসডাম ডিক্লারেশন। মানে অ্যালাইড পাওয়ার সেই সময়কার ইউএস, ইউকে, চায়না, তারা ওয়ার্ল্ড ওয়ার II সেই সময় তারা জাপানের বিরুদ্ধে একটা আলটিমেটাম দিয়েছিল, হয় নথি স্বীকার করো, না হলে তোমাদের ভয়ঙ্কর পরিণতি হবে। জাপান স্বীকার করেনি, জাপান যুদ্ধ চালিয়েছে। ফলস্বরূপ আমরা দেখেছি সেই হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বম বিস্ফোরণ। এটা 1945 যেটাকে বলা হয় পটসডাম ডিক্লারেশন বা আলটিমেটাম। ফলস্বরূপ হয়েছে যেখানে জাপান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল। তার চতুর্থ আলটিমেটামের ঘটনা আমরা উল্লেখ করতে পারি 1962 কাবান নিসান ক্রাইসিস। সেটা হচ্ছে ইউএস তার আলটিমেটাম দিয়েছিল সোভিয়েত ইউনিয়নকে, সেই সময়কার বিশাল অবিভক্ত সোভিয়েত ইউনিয়নকে আলটিমেটাম পাঠিয়েছিল ইউএস, আমেরিকান যুক্তরাষ্ট্র। কাকে নিয়ে? কিউবাকে নিয়ে। আমাদের সোভিয়েত রাশিয়া কিউবাকে পক্ষ ছিল, আর সেখানে মিসাইল ক্রাইসিস একটা তৈরি হয়ে গেছিল। সেখানে একটা এবং দুটোই রাখবেন, রাশিয়া এবং আমেরিকা দুজনই হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ। দুজনই কিউবাকে নিয়ে পরস্পরের মধ্যে একটা দ্বন্দ্বে এবং পরস্পরকে আলটিমেটাম দিয়েছিল। ফলে সারা পৃথিবীব্যাপী একটা ভয়ঙ্কর নিউক্লিয়ার যুদ্ধ প্রায় ঘটতে বসেছিল। সমস্ত পৃথিবী আতঙ্কিত হয়ে গেছিল। তখন ভীষণ কূটনৈতিক ভীষণ পদক্ষেপ দেখা গেছিল এবং ইউএনও তখন একটা বিরাট গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পেরেছিল সে সময়। এবং ফলত এই দুই পারমাণবিক বৃহৎ শক্তিধর রাষ্ট্রের মধ্যে একটা সমঝোতা হয়। আমেরিকা কিউবা আক্রমণ থেকে বিরত হয়, রাশিয়াও সেখান থেকে ফিরে আসে, অর্থাৎ রাশিয়া তার মিসাইল তুলে নিল আমেরিকার বিরুদ্ধে কিউবারকে বাঁচানোর জন্য। সমস্ত মিসাইলগুলোকে রাশিয়া ফেরত নিয়ে নিল এবং ইউএসও কথা দিল সে কিউবাকে আক্রমণ করবে না।
এই চারটি বড় আলটিমেটাম, এবং শুধু আলটিমেটাম নয়, আলটিমেটামের পরিণতিগুলো আমরা দেখছি প্রত্যেকটা ক্ষেত্রে। 1962 আলটিমেটামটি বাদ দিলে আর বাকি যে তিনটে আলটিমেটামের কথা বললাম, 1890, 1914, 1945, প্রত্যেকটা আলটিমেটামেই কিন্তু ভয়ঙ্কর বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। ভারতবর্ষের এই আলটিমেটামের, ভারতবর্ষের প্রাচীন ইতিহাসের মধ্যেও আলটিমেটাম আমরা পাই। এই আলটিমেটামের মাধ্যমেই আমরা দেখছি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গৌতম বুদ্ধের সময় মগধ যে শক্তিশালী হয়ে উঠেছিল, সেও কিন্তু তার চারপাশের সমস্ত রাজ্যদের বিরুদ্ধে একটা এই ধরনের কূটনৈতিক বার্তা, প্রবল কূটনৈতিক বার্তা প্রেরণ করে এবং একটা ভয়ঙ্কর, যাকে বলে চরমপত্র প্রেরণ করে সেই সমস্ত রাজ্যগুলোকে কক্ষভুক্ত করে সে মগধের উত্থান ঘটেছিল। দ্বিতীয় সবচাইতে বড় উদাহরণ এ ব্যাপারে চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি কূটনৈতিক দক্ষতায় মৌর্য সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। এবং এখানে চন্দ্রগুপ্তের এই প্রতিষ্ঠার এবং মৌর্য বংশের প্রতিষ্ঠার পেছনে রয়েছে সবচাইতে বড় ভূমিকা রেখেছেন কৌটিল্য চাণক্যের ভূমিকা। হ্যাঁ, তিনি চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী এবং পরামর্শদাতা, যিনি তদানীন্তন নন্দরাজা ধননন্দকে সিংহাসনচ্যুত করেছিলেন এই কূটনৈতিক পরিকল্পনার মধ্য দিয়ে। এবং শুধু তাই নয়, নন্দকে অপসারণ এবং চারপাশের সমস্ত শক্তিশালী রাষ্ট্রগুলোকেও এই চরমপত্র প্রেরণ করে কূটনৈতিক বুদ্ধি প্রয়োগ করেই তিনি একটা চন্দ্রগুপ্তকে কেবল ক্ষমতায় প্রতিষ্ঠিত করেননি, একটি সুসংহত সাম্রাজ্য গড়ে তুলতে সাহায্য করেছিলেন। আজকে যখন সমস্ত শুভবুদ্ধি মানুষেরা এবং যারা ওয়ার অ্যানালিসিস্ট, যারা এইসব নিয়ে ভাবনা চিন্তা করছেন, তারাও একটা তৃতীয় বিশ্বযুদ্ধের আসন্নতায় তারাও কিন্তু একটা ভীষণভাবে তারা অ্যানালিস করে যে বার্তাটা তারা দিচ্ছেন, সেটাও একটা এই কূটনৈতিক ব্যাপারে একটা আলটিমেটামের প্রশ্ন আসতে পারে। সিনপসিস আমরা এটা বলতে পারি, যেটা প্রকাশ করেছেন, যেটা বিভিন্ন সংবাদপত্রে, বিভিন্ন ওয়ার অ্যানালিসিসদের মধ্যে এবং যা কিছু হচ্ছে এই ঘটমান সময়, আজকের মুহূর্তে, এই মুহূর্তে যেটা হচ্ছে, তার সিনপসিসটা যদি আমরা আপনাদেরকে তুলে ধরি, একদম যেটা এসেছে সারসংক্ষেপ, একেবারে সেই শব্দগুলোকে আপনাদের কাছে তুলে ধরছি। বলছি, ফিয়ার্স অফ এ গ্লোবাল ওয়ার আর এসকেলেটিং অ্যাজ ইসরায়েল vows to strike Tehran following Iranian attacks that killed civilians near Tel Aviv, with tensions at boiling point. Iran works it will hit Western military bases if provoked. Defense experts says Israel's air campaign could be a model for future wars, including one involving cyber attacks and drone warfare. As Britain raises defense spending and the US pulls personnel from hotspots, the world watches anxiously, wondering whether diplomacy can catastrophic conflict. Whether diplomacy can catastrophic, where diplomacy can catastrophic conflict. অর্থাৎ কূটনীতির মাধ্যমে এই বিপর্যয়মূলক সংঘর্ষ, এই বিপর্যয়কে রক্ষা করা যায় কিনা, যেটা একটা সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করছে এবং যেখানে ইরান এবং ইসরায়েল পরস্পরের দিকে একটা চরমপত্র বা আলটিমেটাম ছুড়ে দিচ্ছে। এই আলটিমেটামের ব্যাপারটা
সেই আজ থেকে 5,000 বছর আগেও সেই ভারত যুদ্ধের সময় ঠিক যেভাবে সুকৌশলে শ্রীকৃষ্ণের কথার মধ্যে দিয়ে উচ্চারিত হচ্ছে এবং তার ভয়ঙ্কর কি পরিণতি আমরা তা জানি, সেটাই বারবার সংঘটিত হয়েছে। এবং আজকের এই মুহূর্তে সেরকমই একটা পরিস্থিতির সম্মুখীন সারা ভারতবর্ষ এসে দাঁড়িয়েছে। মহাভারতের যুদ্ধও কিন্তু মনে রাখবেন একটা বিশ্বযুদ্ধ ছিল। আগামী পর্বে আমরা আবার আসব এই ধরনের কথা নিয়ে। এরপর